আসসালামু আলাইকুম। এবিসি ওয়ার্ল্ড নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে তৃতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়নি, এখনো চলছে যুদ্ধবিরতি ভেঙে একের পর এক পাল্টাপাল্টি হামলা এবং চতুর্মুখী এখন মহা সংকটে ও বিপদে রয়েছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল। দর্শক, আমাদের হাতে আসা সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ জানিয়ে দিব। শুরুতেই জানিয়ে দিচ্ছি, ইরানে হামলা নিয়ে ভয়াবহ চাঞ্চল্যকর তথ্য প্রকাশ। এরপর জানিয়ে দেব জুলফিকার মিশন সফল, বাংকারে ইসরায়েলিরা। এবং সর্বশেষ জানিয়ে দেব একতাবদ্ধ হয়ে লড়ছে ইসরায়েলি বাহিনী। এখন একটাই দেখার বিষয়, ইসরায়েল কি ফের আবারও লড়াকু সৈনিকের মতো লড়বে ইরানের সাথে, নাকি ইরানকে ইরানের মতো ছেড়ে দিল ইসরায়েল। ইরান যে সিংহের মতো গর্জনই দেয় না, বাস্তবেও তার প্রতিফলন দেখিয়েছে এবং তাতেই দখলদার ইহুদিবাদী ইসরায়েল কাবু হয়ে পড়েছে, নাকি আবারও মরিয়া হয়ে উঠবে ইরানের সাথে যুদ্ধ করতে। দর্শক, এ নিয়ে জানিয়ে দিব একটি বিস্তারিত ডেস্ক রিপোর্ট। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। টানা 12 দিন যুদ্ধের পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এই যুদ্ধে নেতানিয়াহু যেসব ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন, সেই ক্ষেপণাস্ত্রগুলো কোন দেশ থেকে নিক্ষেপ করা হয়েছে সেই বিষয়ে ভয়াবহ তথ্য সামনে এনেছেন আর্মেনিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মেহেদি সুবহানি। তিনি বলেছেন, প্রতিবেশী বিভিন্ন দেশ থেকেও ইরানে হামলা চালানো হয়েছে। মেহের নিউজের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। মেহেদি সুবহানি দাবি করেছেন, ইসরায়েল ইরান যুদ্ধের সময় ইরানে ব্যবহৃত কিছু ক্ষেপণাস্ত্র প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড থেকে ইরানে প্রবেশ করেছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তিনি আরো বলেন, আমরা এমন কিছু প্রতিবেদন ও গোয়েন্দা তথ্য পেয়েছি যা ইঙ্গিত করে যে কিছু মাইক্রো এয়ার ভেহিকল আমাদের প্রতিবেশী কিছু দেশের ভূখণ্ড থেকে ইরানে প্রবেশ করেছে। এ কারণেই আমাদের প্রেসিডেন্ট আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তের অনুরোধ করেছেন। মেহেদি সুবহানি বলেছেন, আমরা এখন তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করছি। সেগুলো স্পষ্ট হলে আমরা প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানাতে পারব। যতদিন গড়াচ্ছে ইরান ও ইসরায়েলের যুদ্ধ নিয়ে ভয়ঙ্কর তথ্য সামনে আসছে। এদিকে পারমাণবিক কর্মসূচি থেকে ফিরে না আসলে ইরানে আবারও হামলার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে ইসরায়েলের কথায় ইরানের পারমাণবিক কাঠামোতে যুক্তরাষ্ট্রের হামলার পর থেকে ইরান ট্রাম্পের আর কোনো কথায় কানে তুলছেন না। এমনকি ট্রাম্পের দেওয়া যুদ্ধবিরতিতে প্রথম দিকে কোনো সম্মতিও দেয়নি ইরান, বরং যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব আলোচনা থেকে সরে আসে। তবে যুদ্ধবিরতির পর এখন আবারও ইরানকে আলোচনায় টেবিলে ফেরাতে মরিয়া যুক্তরাষ্ট্র। এমনকি ইরানকে রাজি করাতে একের পর এক লোভনীয় প্রস্তাব দিয়েই যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে ইরান এই হামলায় কোন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এবং ইসরায়েলের গতিবিধি লক্ষ্য করছে, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিও নাকচ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যখন দক্ষিণ ইসরায়েলের আকাশে হঠাৎই সাইরেন বাজে, তখন অনেকেই আজ করতে পারেননি ঘুরতে যাচ্ছে এমন এক বিস্ফোরণ, যার প্রভাব শুধু বিস্ময়ের নয়, রীতিমতো ভয়ঙ্কর বার্তা বয়ে আনবে। বিস্ফোরণের উৎস ইয়েমেন থেকে ছোড়া জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটাই প্রথমবার ইয়েমেন সশস্ত্র বাহিনী সরাসরি দাবি করেছে তারাই দীর্ঘ পথ পাড়ি দিয়ে ইসরায়েলের বুকে আঘাত আনতে সক্ষম হয়েছে। বেয়ার শেভা ইসরায়েলের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ একটি সামরিক শহর। ইয়েমেন সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সানারি জানালেন, জুলফিকার মিশন সফল হয়েছে। বিয়ার সেবায় প্রায় 2243 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো সবকিছুকে ফাঁকি দিয়ে আঘাত আনে সংবেদনশীল একটি সামরিক স্থাপনায়। ইসরায়েলি মিডিয়ায়ও নিশ্চিত করেছে বিয়ার শেভা
আরাদ অঞ্চল এবং ডেড সির আশেপাশে সাইরেন বেজেছে এবং পরে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যদিও ইসরায়েলি সেনাবাহিনীর দাবি তারা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে, তবে বাস্তবতা হলো বিস্ফোরণ এবং ক্ষয়ক্ষতির খবর সেই দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে। বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় একাধিক ফাটল স্পষ্ট হয়ে উঠেছে, বিশেষ করে ইয়েমেনের মতো দূরবর্তী ফ্রন্ট থেকে আগত লং রেঞ্জ অস্ত্র ইসরায়েলের প্রস্তুতি এবং প্রতিরোধ সক্ষমতাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল এত দ্রুত প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যে তার উৎপাদনের গতিকেও ছাড়িয়ে যাচ্ছে। ইয়েমেন বাহিনী অবশ্যই এখানেই থেমে থাকেনি। বিগত সপ্তাহ জুড়ে তারা ইয়াফা, হাইফা এবং রিয়ার শেফাতে একাধিক হামলা চালিয়েছে, যার মধ্যে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উভয় ব্যবহৃত হয়েছে। ইয়াহিয়া সারি বলেছেন এসব হামলা নির্ভুল ছিল এবং সব লক্ষ্য পূরণ হয়েছে। সারি আরো বলেন, নিষ্ঠাবান ইয়েমেন কখনো ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানো থেকে বিরত থাকবে না। ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব পালনে আমরা অটল। তিনি নিশ্চিত করেছেন গাজার উপর ইসরায়েলি আগ্রাসন ও অবরোধ শেষ না হওয়া পর্যন্ত সামরিক প্রতিক্রিয়া অব্যাহত থাকবে। এটা শুধু একটি ক্ষেপণাস্ত্র হামলা নয়, এটা ইয়েমেন নীরব থাকবে না। আর যেভাবে জুলফিকার ইসরায়েলের প্রতিরক্ষা জাল ভেদ করে ঢুকে গেছে তা শুধু মধ্যপ্রাচ্যের বিবেদমান কৌশলগত ভারসাম্য বদলে দিচ্ছে না, বরং ইসরায়েলের ভেতরে এক নতুন আশঙ্কার জন্ম দিচ্ছে। দক্ষিণ থেকেও এখন আসছে দুর্দমনীয় আগুন। দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে দক্ষিণ ও উত্তর গাজা জুড়ে একাধিক বিস্ময়কর ও সুসমন্বিত হামলা চালিয়েছে ফিলিস্তিনের দুই প্রধান প্রতিরোধ সংগঠন, হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড এবং ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড। এই হামলাগুলো ছিল অত্যন্ত পরিকল্পিত এবং আক্রমণাত্মক। বিভিন্ন স্থানে একই সঙ্গে পরিচালিত হয় হামলাগুলো, যার ফলে ইসরায়েলি বাহিনীর মধ্যে চরম বিভ্রান্তি সৃষ্টি হয়, সাথে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যতম উল্লেখযোগ্য হামলা ঘটেছে দক্ষিণ গাজার খান ইউনুসের পূর্বাঞ্চলের আবাসন আল কবিরা শহরে। আল কাসাম ব্রিগেড জানিয়েছে তারা 4টি ইসরায়েলি ইঞ্জিনিয়ারিং ডিগারকে লক্ষ্য করে আল ইয়াসিন 105 এনটিআর আর্মার রকেট ছড়ে প্রত্যেকটি ট্রিগারে সরাসরি আঘাত আনে, যার ফলে সঙ্গে সঙ্গে যানগুলোতে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে বিস্ফোরণের পরপরই আহত ইসরায়েলি সেনাদের চিৎকার শোনা যায় এবং কিছুক্ষণের মধ্যেই দুটি সামরিক হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার কাজ শুরু করে। আল কাসাম যোদ্ধারা জানায় তারা ঘটনাস্থল থেকে নিশ্চিতভাবে দেখতে পেয়েছে যে ইসরায়েলি সেনাদের মধ্যে বেশ কয়েকজন হতাহত হয়েছে। এর আগের দিনও একই এলাকায় আল কাসাম যোদ্ধারা একটি মার্কাভা ট্যাঙ্ক এবং একটি D9 সামরিক বুলডোজারকে লক্ষ্য করে রাস্তার পাশে পুঁতে রাখা উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক ডিভাইস আইডি বিস্ফোরণ ঘটায়। এতে দুইটি জানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এদিকে আল কুদস ব্রিগেডও একই সঙ্গে তাদের অপারেশন চালিয়েছে। তারা ঘোষণা করেছে যে খান ইউনুসের উত্তরে স্ট্রেট 5 নামক রাস্তায় একটি ইসরায়েলি সামরিক যানকে লক্ষ্য করে শক্তিশালী বিস্ফোরক ডিভাইসের সাহায্যে হামলা চালানো হয়। এতে ওই যানে আগুন ধরে যায় এবং গুরুতর ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করেছে সংগঠনটি। তারা জানায় এই হামলা তাদের সেই কৌশলগত পরিকল্পনার অংশ, যার মাধ্যমে ইসরায়েল বাহিনীকে দীর্ঘমেয়াদী ক্লান্ত বিপর্যস্ত করে তোলার চেষ্টা করা হচ্ছে। উত্তর গাজার আল সুজাইয়া এলাকার পূর্বে তালাত আল মন্ততার অঞ্চলেও আল কুদস ব্রিগেড ব্যাপক হামলা চালিয়েছে। তারা দাবি করেছে যে ইসরায়েলি বাহিনীর একটি গোয়েন্দা ড্রোন নিয়ন্ত্রণ নিয়েছে, তারা যে ওই এলাকায় নজরদারি করছিল। এরপর মর্টার শেল নিক্ষেপ করে ইসরায়েল বাহিনীর অবস্থান ও যানবাহনের উপর আঘাত আনা হয়। এক ভিডিও ফুটেজে দেখা যায় মর্টারের একাধিক সেল সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত আনছে। এই হামলা ছিল একটি ধারাবাহিক আর্টিলারি অভিযানের অংশ, যা ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলোকে দুর্বল করে তোলার উদ্দেশ্য পরিচালিত হয়। স্থানীয় এই ফিলিস্তিনি সূত্রগুলো জানায় খান ইউনুসে একটি ভয়ঙ্কর হামলা ঘটেছে, যা ইসরায়েল বাহিনীর জন্য অত্যন্ত স্পর্শকাতর পরিস্থিতি তৈরি করেছে। ঘটনার পরপরই পুরো অঞ্চলে ইসরায়েল যুদ্ধ বিমান ঘন ঘন চক্র
টক্কর দিতে থাকে এবং আকাশপথে ভারী গোলাগুলির শব্দ শোনা গেছে। ইসরায়েল বাহিনী এখনো পর্যন্ত এই ঘটনাগুলোর ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে সূত্রগুলো বলছে ভেতরে অনেক সেনা হতাহত হয়েছে এবং তাদের দ্রুত সরিয়ে নিতে বিমান ও হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। হামাস ও ইসলামিক জিহাদ বারবার বলছে তারা গাজা ভূখণ্ডে ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাবে যতক্ষণ না শেষ সেনা এবং শেষ ট্যাঙ্ক সরে যায়। আজকের এসব সমন্বিত হামলা সেই প্রতিরোধ আন্দোলনের এক জীবন্ত প্রমাণ। আন্তর্জাতিক মহলে নীরবতা এবং মানবিক সংকটের মাঝেও গাজার প্রতিরোধ যোদ্ধারা দেখিয়ে দিচ্ছে যে প্রযুক্তিগতভাবে পিছিয়ে থাকা সত্ত্বেও তারা এক পরিকল্পিত ও জোরালো প্রতিরক্ষা কৌশল প্রয়োগ করতে সক্ষম। এই ধরনের হামলার ধারাবাহিকতা গাজার ভূরাজনীতিতে একটি বড় ধরনের মোড় আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।